আজ তোমাদের শুরু করব ত্রিকোণমিতি ক্লাস 10-এর ফার্স্ট পার্ট, কোণ পরিমাপের ধারণা। ত্রিকোণমিতিকে ইংলিশে বলা হয় ট্রাইগোনোমেট্রি। এই ত্রিকোণমিতি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর থেকে তোমরা জানতে পারবে কোনো কিছুর উচ্চতা বা কতটা চওড়া, আরও অনেক কিছু আমরা এই ত্রিকোণমিতি থেকে জানতে পারবো। যেমন এরকম হতে পারে যে আমরা যখন ঘুড়ি ওড়াই, ঘুড়ি কতটা উঁচুতে আছে সেটা কিন্তু এই ত্রিকোণমিতির সাহায্যে কিন্তু আমরা সহজে নির্ণয় করতে পারবো। অথবা আমরা দেখতে পাই কোনো চূড়া, যখন কোনো চূড়া কতটা উঁচুতে আছে বা আমার থেকে কতটা দূরত্বে আছে সেই চূড়াটা, সেটাও কিন্তু এই ত্রিকোণমিতির সাহায্যে খুব সহজে আমরা নির্ণয় করতে পারি। তো এবার আমরা ত্রিকোণমিতি কী সেটা আমরা জানব। ত্রিকোণমিতি কথাটাই গণ আর মেট্রন এই তিনটের সমন্বয়ে তৈরি। তো ট্রাই কথার অর্থ হচ্ছে তিন, গণ কথার অর্থ হচ্ছে কোণ, আর মেট্রন কথার অর্থ হচ্ছে পরিমাপ। তার মানে ত্রিকোণমিতির কথার অর্থ হচ্ছে তিনটি কোণের পরিমাপ। এবার এই ত্রিকোণমিতি আমরা সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই, মানে সমকোণী যে ত্রিভুজটা আছে সেটাতেই শুধুমাত্র কাজে লাগাতে পারবো। ত্রিকোণমিতিতে শুধুমাত্র আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই কাজ করব, অন্য কোনো ত্রিভুজ থাকবে না। এখানে শুধুমাত্র সমকোণী ত্রিভুজ থাকবে। তো এবার আমরা আসব কোণ কি। এবার কোণ সম্পর্কে একটু ধারণা আমরা নিয়ে আসব। তো কোণ কি সেটা আবার জানবো। কোণ কি? কোনো একটা বিন্দু, সেখান থেকে যদি কোনো আমরা রশ্মি নির্গত হয়, কোনো একটা বিন্দু থেকে যদি রশ্মি নির্গত হয়, সে রশ্মিটাকে যদি আমরা, তাহলে এখানে ধরলাম যে ও একটা বিন্দু এবং ও একটা রশ্মি, তাহলে ও একটা বিন্দু থেকে যদি এ একটা রশ্মি নির্গত হচ্ছে, মানে ও একটা রশ্মি নির্গত হচ্ছে, সেই ও এটাকে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে যাই, তার মানে এই রশ্মিটাকে আমরা এদিকে নিয়ে যাচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে। এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে গেলাম, সে প্রথম অবস্থান থেকে এই যে শেষ অবস্থানে গেল, ঠিক আছে। এই শেষ অবস্থানে যাওয়ার পর এই প্রান্তবিন্দুতে কি করে, এই কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে প্রথম অবস্থান থেকে যখন সে দ্বিতীয় অবস্থানে যাচ্ছে, তখন এই প্রান্তবিন্দুতে কী উৎপন্ন করছে, কোণ উৎপন্ন করছে। তাহলে এটা কিন্তু ঘড়ির কাঁটার কোন দিকে যাচ্ছে, এটা ঘড়ির কাঁটার কিন্তু বিপরীত দিকে যাচ্ছে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক। আবার এমনও তো হতে পারে যে কোনো একটা রশ্মি আবার নিলাম, ও এ নাম দিলাম, এটা সে রশ্মিটা কী হতে পারে, ঘড়ির কাঁটার দিকেও তো যেতে পারে, তাই না। ঘড়ির কাঁটার দিকে মানে এরকম, তার মানে কি এখান থেকে গিয়ে এখানে পৌঁছাবে, এবং তারপরে প্রথম অবস্থান ছিল কোনটা, এটা, এবং সে যখন দ্বিতীয় অবস্থানে গেল তখন যে প্রান্ত বিন্দুতে কী উৎপন্ন করছে, সেই প্রান্ত বিন্দুতেও কিন্তু একটা কোণ উৎপন্ন করছে। এবার শোনো সবাই, যখন আমরা দেখতে পাচ্ছি যে ঘড়ির কাঁটার তাহলে কি বিপরীত দিক, এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটাকে বলবো আমরা ক্লকওয়াইজ। এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক অ্যান্টি ক্লকওয়াইজ, আর ঘড়ির কাঁটার দিকে, যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে তখন কিন্তু কোণটা সবসময় মনে রাখবে +40 ডিগ্রি। সেটা এই আমি ধরলাম যে এই কোণটাও 40 উৎপন্ন করেছে, ঠিক আছে। তাহলে যখন কি বললাম, যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে তখন কিন্তু কত হবে, +40 ডিগ্রি। আবার যখন ঘড়ির কাঁটার দিকে যাবে, ঘড়ির কাঁটার দিকে মানে ঘড়ি যেদিকে ঘুরছে সেদিকে যখন যাবে, তখন ঘড়ির কাঁটার যখন দিকে যাবে তখন কিন্তু কোণটা সবসময় কী হবে, নেগেটিভ হবে, ঠিক আছে। তার মানে যদি ওপরটা যদি 40 ডিগ্রি আমি ধরেছিলাম, এটা ধরলাম যে -40 ডিগ্রি, কারণ এটা ধরে উৎপন্ন যে কোণটা উৎপন্ন করে সেটা ধরলাম যে 40 ডিগ্রি উৎপন্ন করেছে, কিন্তু ঘড়ির কাঁটার এটা কোন দিক, ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে যদি আবর্তন করে তাহলে কিন্তু ওই মানটা কী হবে, নেগেটিভ। তাহলে একবার কি পাচ্ছি আমরা, পজিটিভ, মানে কোণটা দেখো একবার হচ্ছে কি পজিটিভ, আবার কিন্তু মানে নেগেটিভ হতে পারে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে কোণ কিন্তু আমরা দু প্রকার পেলাম, তাই না। কোণ কয় প্রকার পেলাম, কোণ হচ্ছে দু প্রকার। সেটা কি একটা হতে পারে, একটা ধনাত্মক হতে পারে, আর কি একটা ঋণাত্মক হতে পারে। ধনাত্মক কখন হবে, যখন কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
অ্যান্টি ক্লকওয়াইজ যখন হবে, আর ঋণাত্মক কখন হবে? যখন ক্লকওয়াইজ হবে, মানে ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ, CLOCKWISE, ক্লকওয়াইজ। তাহলে আমরা কোণ আমরা দু প্রকার পেলাম, একটা ধনাত্মক হতে পারে, আবার কিন্তু একটা ঋণাত্মক হতে পারে, ঠিক আছে। এবার আমরা যেটা জানবো যে জ্যামিতিক কোণের পরিমাপ যেটা হয় 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রির মধ্যে হয়। জ্যামিতিক কোণের যে পরিমাপটা আমরা সবসময় নিই 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে নিই। তবে এরকম তো হতে পারে যে 0 ডিগ্রির কমও হতে পারে, মাইনাস দিয়ে আসতে পারে, তাই না? আবার কিন্তু 360 ডিগ্রিও কিন্তু কী হতে পারে? বেশি হতে পারে। 360 ডিগ্রি থেকে বেশি হতে পারে, আবার 0 ডিগ্রির কিন্তু কম হতে পারে। তো তখন আমরা কি করে প্রকাশ করব? সেই কোণগুলোকে আমরা কিভাবে প্রকাশ করব? কারণ এটা 0 ডিগ্রিতে আমরা যখন জ্যামিতিক কোণের পরিমাপ আমরা নির্ণয় করি তখন কিন্তু মানটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে আমরা করেছি, তাই তো? 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যেই করেছি, তাই তো? তো এবার যদি বলছে 360 ডিগ্রি থেকে যদি বেশি হয়, কোণের পরিমাপটা যদি 360 ডিগ্রি থেকে বেশি যদি হয়, অথবা 0 ডিগ্রি থেকে যদি কম হয়, তবে আমরা কিভাবে প্রকাশ করব? তো দেখি কিছু অঙ্ক, কিছু আমি এক্সাম্পল নিই, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আমি 360 ডিগ্রি থেকে বেশি একটা কোণ নিচ্ছি, ধরলাম যে 740 ডিগ্রি একটা কোণ নিলাম, 360 ডিগ্রি থেকে বেশি। তো এই 740কে আমরা কিভাবে প্রকাশ করব? তা দেখো, যখনই কিন্তু মানে 740 ডিগ্রি হবে, এবার ভেবে নাও, কারণ ধরো একটা বৃত্ত, যখন এখান থেকে আমরা শুরু করব, এখান থেকে ধরো শুরু করলাম, মানে 0 ডিগ্রিতে শুরু করছি, যখন এই পূর্ণ যখন এক পাক ঘুরছে, আবার যখন এখানে পৌঁছাচ্ছে, তখন কিন্তু কত ডিগ্রি হয় কোণ? 360 ডিগ্রি কোণ হয়। মানে পুরোটা যখন ঘুরে প্রথম থেকে শেষ পর্যন্ত যখন ঘুরে আসে, যে এখানে পৌঁছায়, তখন কিন্তু 360 ডিগ্রি কোণটা উৎপন্ন করে, ঠিক আছে, কেন্দ্রে। তাহলে 740 ডিগ্রি মানে, তাহলে যখন দেখবো আমরা 360 ডিগ্রি থেকে বেশি, তখন কিন্তু আমরা কি করব? পূর্ণ আবর্তন ঘোরাবো, ঠিক আছে। পূর্ণ আবর্তন মানে কতবার পূর্ণ আবর্তন করছে, তাহলে তার জন্য আমাকে দরকার কি? 360 ডিগ্রি দিয়ে কী করবো? ভাগ করব। তাহলে আমরা পূর্ণ আবর্তন করছে সেটা আমরা কিন্তু পেয়ে যাব, কতবার পূর্ণ আবর্তন করছে এই কোণটা। তাহলে দেখো, 360 দিয়ে আমরা ভাগ করি, তাহলে 2 দিয়ে কত হয়? 720 ডিগ্রি। তাহলে পাচ্ছি কত? বিয়োগ করে 20 ডিগ্রি। তাহলে দেখো 300, তার মানে এই 740কে কীভাবে লিখতে পারি? 740 ডিগ্রি সমান কী লিখতে পারি? 2 × 360 ডিগ্রি যোগ 20 ডিগ্রি। এবার দেখো আমরা কী করে এটা নির্ণয় করছি, একটু ভালো করে এটা দেখবে সবাই। তার মানে 2 × 360 ডিগ্রি মানে যখন কোণটা উৎপন্ন করছে, মানে এটা 360 ডিগ্রি দুবার, 360 ডিগ্রি দুইবার, তাই তো? তার মানে কি হচ্ছে, ধরো এখানে শুরু করেছিল, এই একবার পূর্ণাবর্তন করলো, আবার কিন্তু এসে এখান থেকে এসে আবার কিন্তু পূর্ণাবর্তন করেছে, দুবার কিন্তু 360 ডিগ্রি পূর্ণাবর্তন করে 20 ডিগ্রি মানে কোন দিকে? +20 ডিগ্রি মানে কোন দিকে হবে? একটু গিয়ে থেমে গেছে, মানে ধরো এরকম ব্যাপারটা। এখানে ধরো এখান থেকে শুরু করেছে, ধরো এটা একটা বৃত্ত, এটা হচ্ছে ব্যাসার্ধ, ধরো এখান থেকে শুরু করেছে, এখান থেকে শুরু করে কি করেছে? এখান থেকে ধরো শুরু হয়েছে যাত্রা, এবার এখান থেকে শুরু করে কবার পূর্ণাবর্তন করেছে? দুবার। এখান থেকে গিয়ে আবার এখানে গিয়ে আবার এখানে পৌঁছেছে, আবার এখান থেকে গিয়ে আবার ঘুরে গিয়েছে, আবার এসে এখানে পৌঁছেছে, ঠিক আছে। পৌঁছানোর পর আরও কি কত ডিগ্রি উৎপন্ন করেছে? আরও এক্সট্রা 20 ডিগ্রি, মানে ধরো এখানটা এই জায়গাটায় থেমে গেছে। তাহলে এই যে এইটুকুটা আমরা যদি যুক্ত করি, তাহলে এই যে কোণটা পাচ্ছি সেটা কিন্তু 20 ডিগ্রি এক্সট্রা, ঠিক আছে। তাহলে দুবার কি করেছে? দুবার হচ্ছে পূর্ণ আবর্তন করেছে। তাহলে এখানে কি বলবো? আমরা বলবো এটা যে দুবার কি করেছে? দুবার পূর্ণ আবর্তন করেছে, দুবার পূর্ণ আবর্তন করেছে, পূর্ণ আবর্তন করেছে এবং আরো 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 20 ডিগ্রি কোণ করে সম্পন্ন হয়েছে। তাহলে বোঝা গেল যে 740 ডিগ্রি মানে 360 ডিগ্রির বেশি যদি হয় যে কোণগুলো, সেই কোণগুলো তখনই 360 দিয়ে ওটা কী করবো? ভাগ করব, ভাগ করে দেখবো যে কবার ও পূর্ণ আবর্তন করছে।
যতবার পূর্ণ আবর্তন করবে ততবার লিখে দেবো। যেরকম এখানে 2বার পূর্ণ আবর্তন করেছিল, তা 2 × 360 ডিগ্রি, তা 2বার পূর্ণ আবর্তন করছে, কিন্তু 360 ডিগ্রি মানে পূর্ণ আবর্তন করছে, মানে পুরোটাই ঘুরছে। তা 2বার পূর্ণ আবর্তন করছে এবং কি আরও 20 ডিগ্রি কোণ করে সে থেমে যাচ্ছে, মানে আর আবর্তন করছে না। এটা যখন আমরা পেলাম কি কোণটা যখন বিপরীত দিক ঘুরছে, তাই তো, ঘড়ির কাঁটার বিপরীত দিক। এমন তো হতে পারতো যে -740 ডিগ্রি যদি হতো, তাহলে কী করতাম, তখন তো একই হতো, তখন কী করতাম, শুধু মাইনাস লিখতাম, এখানে ভেবে লিখতাম -2 × 360 ডিগ্রি প্লাস কিন্তু 2 ডিগ্রি, বা এরকম লিখতে পারতাম -2 × 360 ডিগ্রি মাইনাস কত 2 ডিগ্রি। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে কোণটা আমি পাচ্ছি এখানে সেটা কিন্তু নেগেটিভ, তাই তো। তার মানে কি, দুবার কি করবে, দুবার পূর্ণ আবর্তন করবে, কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে। এটা ঘড়ির কাঁটার দুবার পূর্ণ আবর্তন করবে ঘড়ির কাঁটার দিকে এবং আরও 20 ডিগ্রি কোণ করে থেমে যাবে। ঠিক আছে, কি বললাম, ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে এবং আরও 20 ডিগ্রি কোণ করে সে থেমে গেছে। একই ব্যাপার, আগেরটা হচ্ছিল প্লাস, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, আর এটা হচ্ছে কি মাইনাস পেয়েছে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এবার কবার পূর্ণ আবর্তন করছে, দুবার পূর্ণ আবর্তন করছে, আরও 30 ডিগ্রি কোণ করে সে থেমে যাচ্ছে। তাহলে বোঝা গেল যখন আমরা, এটা কিন্তু 0 ডিগ্রি কম তো নাকি, -740 ডিগ্রি মানে কি 0 ডিগ্রি কম। তাহলে আমরা কী পাচ্ছি দেখো, নেগেটিভ যখন হবে, ঠিক আছে, তখন কি করে আমরা প্রকাশ করব, এবং যখন পজিটিভ হবে মানে 360 ডিগ্রি যখন বেশি হবে তখন কিভাবে আমরা প্রকাশ করব এটা, আর যখন 0 থেকে কম হবে মানে এই কোণটা, তখন কিভাবে প্রকাশ করব সেটা আমরা বোঝালাম। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে আমরা কোণগুলো প্রকাশ করব। এবার যেটা আমরা আসবো যে কোণ পরিমাপের পদ্ধতি। কোণ পরিমাপের পদ্ধতি বলতে বোঝাচ্ছে যে কোণকে আমরা কোন কোন পদ্ধতিতে আমরা পরিমাপ করতে পারবো। তো দেখো, এই কোণ পরিমাপের পদ্ধতি হচ্ছে 3টে ভাগ আছে। তো 3টে ভাগ কি কি, সেটা হচ্ছে, প্রথমে আসছি ষষ্ঠিক, এটা একটা পদ্ধতি, এই পদ্ধতির সাহায্যে আমরা কোণকে পরিমাপ করতে পারবো, ষষ্ঠিক পদ্ধতি। তারপরে আসছি বৃত্তীয়, বৃত্তীয় পদ্ধতি, এটা একটা পদ্ধতি, এটার সাহায্যে কিন্তু কোণকে পরিমাপ করা যায়। আর তৃতীয় নম্বরে আসছি শতকীয়, শতকীয়। এই 3টে পদ্ধতির দ্বারা আমরা কোণ পরিমাপ করতে পারি। তো প্রথমে যেটা আসছে ষষ্ঠিক আর হচ্ছে বৃত্তীয়, এই দুটো তোমাদের কিন্তু ক্লাস টেনে আছে। ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি, এই দুটো পদ্ধতি তোমাদের ক্লাস 10-এ আলোচনা করা আছে। আর এই যে শতকীয় যে পদ্ধতিটা, সেটা কিন্তু তোমাদের ক্লাস 11-এ আছে। শতকীয় পদ্ধতিটা ক্লাস 11-এ, সুতরাং এটা তোমাদের কোনো প্রয়োজন নেই, সুতরাং এটা আমরা বোঝাবো না। আমরা শুধুমাত্র যেটা ক্লাস 10-এ আছে ষষ্ঠিক ও বৃত্তীয়, এই পদ্ধতিটা আমরা বোঝাবো। তো প্রথমে আছে ষষ্ঠিক, তাহলে ষষ্ঠিক পদ্ধতিটা কি সেটা একটু জানি আমরা। ষষ্ঠিক পদ্ধতিটা কি, ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি। তো প্রথমে আসছি, ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে দুটি সরলরেখা, যদি দুটি সরলরেখা ধরো, এটা একটা সরলরেখা আর এটা একটা সরলরেখা, দুটি সরলরেখা যদি পরস্পরকে লম্ব হয়ে ছেদ করলো, তাই তো, দুটি সরলরেখা যদি পরস্পর লম্বভাবে ছেদ করে, তাহলে তাদের মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাদের মধ্যে কিন্তু 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করবে, তাই না। এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি। এখানে প্রতিটা কোণের মানই কিন্তু, বা কোণের পরিমাপই কিন্তু সব কটাই কিন্তু 90 ডিগ্রি করে, কারণ দুটো সরলরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। তাহলে আমরা এখানে কি পেলাম, যে এক সমকোণ মানে কি জানি আমরা, এক সমকোণ মানে 90 ডিগ্রি জানি, তাই তো। এবার এই যে সমকোণ পেয়েছি, মানে আমরা যদি একটা এরকম কাজ করি যে এক সমকোণকে যদি 90 দিয়ে আমরা ভাগ করি, কি বললাম, এবার ভালো করে শুনো, এক সমকোণকে যদি 90 দিয়ে ভাগ করি, তাহলে প্রতিটি যে ভাগগুলো পাবো সেটাকে প্রত্যেকটাকে বলবো আমরা 1 ডিগ্রি। কি বললাম, এক সমকোণকে যদি 90 দিয়ে ভাগ করি, তাহলে তার প্রতিটি ভাগকে আমরা কি বলবো 1 ডিগ্রি।
ঠিক আছে, প্রতিটি ভাগকে কত করে বলবো আমরা, 1 ডিগ্রি করে বলবো। বোঝা গেল? তাহলে এর আগে যেটা বললাম যে এক সমকোণকে যদি 90 দিয়ে ভাগ করি, মানে এক সমকোণকে যদি 90 দিয়ে আমরা ভাগ করি তাহলে কি পাবো আমরা, 1 ডিগ্রি পাবো। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি যে এক সমকোণ সমান 90 ডিগ্রি তাই পেলাম, এক সমকোণ সমান 90 ডিগ্রি তো পেয়েছি। তাহলে এক সমকোণকে যদি 90 দিয়ে আমরা ভাগ করি তাহলে প্রতিটি ভাগকে আমরা কি বলবো, 1 ডিগ্রি। এবার এই 1 ডিগ্রিকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, ভালো করে শুনো একটু, 1 ডিগ্রিকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে তার প্রতিটি ভাগকে আমরা কি বলবো, 1 মিনিট। ঠিক আছে, 1 মিনিট। তো আমরা দেখতে পাচ্ছি ডিগ্রির চিহ্ন হচ্ছে একটা ডিগ্রি, এটাকে বলা হয় ডিগ্রির চিহ্ন। আর এখানে যে একটা দাগ দিচ্ছি এটাকে বলা হয় মিনিট। এটা কি বলবো আমরা, মিনিট বলবো। আর ওটাকে কি বলবো আমরা, ডিগ্রি বলবো। তাহলে আমরা কি পেলাম এবার, যে 1 ডিগ্রিকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 1 ডিগ্রিকে যদি 60 দিয়ে ভাগ করি তার প্রতিটি ভাগকে আমরা বলবো 1 মিনিট করে। ঠিক আছে, প্রতিটি ভাগকে 1 মিনিট করে পাবো। এবার আসবো 1 মিনিট। এই 1 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, এবার কি করছি, 1 মিনিটকে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো, 1 সেকেন্ড। মানে এই দুটো দাগ যে আমরা দিচ্ছি এই দুটো দাগকে বলা হয় কি, সেকেন্ড বলা হয়। এই দুটো দাগকে আমরা কি বলবো, সেকেন্ড বলবো। তাহলে প্রত্যেকটা জিনিস তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি এখানে। তাহলে এক সমকোণকে যদি 90 দিয়ে আমরা ভাগ করি তার প্রতিটি ভাগকে বলবো আমরা 1 ডিগ্রি। আবার কি পেলাম, যে 1 ডিগ্রিকে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে প্রতিটি ভাগকে কত করে পাবো, 1 মিনিট পাবো। আবার 1 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে প্রতিটি ভাগকে আমরা পাবো 1 সেকেন্ড। তার মানে এক কথা এখানে আমরা কি পেলাম, এখানে পেলাম হচ্ছে এক সমকোণ মানে কি পেলাম, 90 ডিগ্রি, এটা পেলাম। আবার 1 ডিগ্রি, এবার এই যে আসছে এটা 1 ডিগ্রি মানে আমরা পেলাম হচ্ছে 60 মিনিট। 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট। আর 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে যে মূল যে জিনিসটা বোঝালাম, এটা হচ্ছে তার প্রত্যেকটা সূত্র। ঠিক আছে, এক সমকোণ মানে আমরা কি করলাম, 90 ডিগ্রি লিখলাম। 1 ডিগ্রি সমান কি পেলাম, 60 মিনিট পেলাম। আর 1 সেকেন্ড সমান কি পেলাম, 1 মিনিট সমান কি পেলাম, 60 সেকেন্ড। তো আমরা আশা করি এটা বুঝতে হলে এটাকে বলা হয় ডিগ্রি বলা হয়, এটাকে হচ্ছে বলা হয় মিনিট। মানে একটা দাগ মানে মিনিট, আর দুটো দাগ থাকলে কি বলবো, ওটাকে সেকেন্ড বলবো। ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি? এবার আমরা বুঝবো যে ডিগ্রি, মিনিট আর সেকেন্ড। প্রথমে আসছি ডিগ্রি, মানে তোমাকে ডিগ্রি দিয়ে দিল, তুমি ডিগ্রি থেকে কি করে মিনিটে যাবে, ডিগ্রি থেকে মিনিটে কি করে যাবে, আবার মিনিট থেকে তুমি সেকেন্ডে কি করে যাবে, সেগুলো কি করে বের করতে হয় সেটা আজকে এখন আমরা জানবো, সেটা এখন আমরা জানবো। তো দেখো, ডিগ্রি থেকে যখন মিনিটে যাচ্ছি তখন কি করব, আর মিনিট থেকে যখন সেকেন্ডে যাব তখন কি করব। তো দেখো, ডিগ্রি মানে 1 ডিগ্রি সমান আমরা কি পেয়েছিলাম, 1 ডিগ্রি সমান 60 মিনিট পেয়েছিলাম। তার মানে 1 ডিগ্রি সমান যদি 60 মিনিট হয়, তো আমরা ডিগ্রিটাকে যদি মিনিটে প্রকাশ করি তাহলে কি করব, 60 দিয়ে এটাকে গুণ করে দেব। ডিগ্রিটাকে যদি মিনিটে আমরা পরিণত করি, ডিগ্রিটাকে মিনিটে যদি পরিণত করি তাহলে কি বললাম, 60 দিয়ে গুণ করলে কিন্তু ওটা আমরা মিনিটে প্রকাশ হয়ে যাবে। এরপর মিনিট থেকে যদি আমরা সেকেন্ডে আসি, মিনিটটাকে যদি আমি সেকেন্ডে পরিণত করি তাহলে কি করব, মিনিটটাকে যদি সেকেন্ডে পরিণত করি তো দেখো এখানে কি পেলাম, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তার মানে কি করব, এটাকেও কিন্তু আমরা 60 দিয়ে গুণ করব। তাহলে আমি বোঝাতে পারছি যে কি বলতে চাইছি আমি, যে ডিগ্রি থেকে যদি মিনিটে যায় তাহলে আমরা 60 দিয়ে গুণ করব, আবার মিনিট থেকে যদি সেকেন্ডে যায় ওটাকেও কিন্তু আমরা 60 দিয়ে গুণ করব। কিন্তু যদি এমন হয় সেকেন্ড থেকে যাব হচ্ছে মিনিটে, সেকেন্ড থেকে যাচ্ছি কোথায়, মিনিটে, ভালো করে শোনো কিন্তু এখানে সেকেন্ড থেকে মিনিটে মানে উল্টো দিকে যাচ্ছি, যখনই উল্টো দিকে যাব তখনই কিন্তু ওটাকে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করব।
যখন কি বললাম সেকেন্ড থেকে মিনিটে যাব, সেকেন্ড থেকে মিনিটে গেলে 60 দিয়ে ওটা কি করতে হয়, ভাগ করতে হয়। আবার মিনিট থেকে যদি আমরা ডিগ্রিতে যাই, মিনিট থেকে কিসে যাব, ডিগ্রিতে যাই, ওটাকেও কিন্তু আমরা 60 দিয়ে ভাগ করব। তাহলে যখন আমরা দেখতে পাচ্ছি কি, যখন ডিগ্রি থেকে মিনিটে আছে তখন গুণ করছি, কিন্তু যখন মিনিট থেকে ডিগ্রিতে আছে তখন 60 দিয়ে ভাগ করছি। একইভাবে মিনিট থেকে যখন সেকেন্ডে যাচ্ছে তখন 60 দিয়ে গুণ করছি, কিন্তু যখন সেকেন্ড থেকে মিনিটে যাচ্ছে তখন কিন্তু 60 দিয়ে ভাগ করছি। তাহলে তাহলে কোথা থেকে কোথায় গেলে কি করতে হবে এবং কত দিয়ে গুণ করব সেটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার এবার একটা অঙ্ক করলে, এবার একটা অঙ্ক করি, তাহলে তোমাদের দেখবে বুঝতে খুবই সুবিধা হয়ে যাবে, কোনো প্রবলেম আর হবে না। তো ধরো 3750 সেকেন্ড, এই 3750 সেকেন্ডকে তোমাকে বলল যে এটাকে ডিগ্রি মিনিট, ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো, ও সেকেন্ডে প্রকাশ করো। তোমাকে এরকম একটা কোশ্চেন তোমাকে দিয়ে দিল, প্রত্যেকটা অঙ্ক এক একটা করে বোঝাবো আর প্রত্যেকটা অঙ্ক তার জন্য উদাহরণ নিয়ে সেটাকে সলভ করে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে তোমাদের প্রত্যেকটা লাইন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার দেখো এটা কিন্তু কিসে আছে, সেকেন্ডে আছে। সেকেন্ড থেকে তাহলে আমি যাব, সেকেন্ড থেকে তো এক লাফে আমি ডিগ্রিতে যেতে পারি না, তাই না? সেকেন্ড থেকে তো আমি ডিগ্রিতে একবারে যেতে পারি না, তাহলে কি করব, সেকেন্ড থেকে যাবো প্রথমে মিনিটে, তারপর মিনিট থেকে যাব কোথায়, ডিগ্রিতে, তাই তো? সেকেন্ড থেকে যাবো প্রথমে কোথায়, মিনিটে যাব, তারপর মিনিট থেকে যাব কোথায়, ডিগ্রিতে। তো সেকেন্ড থেকে যখন মিনিটে যাব তখন কি করতে হবে, তখন কিন্তু যখন সেকেন্ড থেকে মিনিটে যাব তখন কী করতে হবে, 60 দিয়ে ওটাকে ভাগ করতে হবে। তার মানে 3750টাকে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করি এবার। তাহলে এবার দেখো আমি ভাগ করলাম, 60 দিয়ে ভাগ করেছি 3750কে। প্রথমে 6 দিয়ে 36, 360, বিয়োগ করলাম 150 হলো, 2 দিয়ে 120, বিয়োগ করে কত পেলাম, 30 পেলাম। তাহলে আমি বললাম একটু আগে যে যদি আমি প্রথম যে কাজটা করব কি, যে সেকেন্ড থেকে যাব কোথায়, মিনিটে, তার মানে এখানে সেকেন্ড থেকে যখন মিনিটে গেলাম তার মানে এটা কী লিখতে পারি, 62 মিনিট পেয়েছি আর 30 কিন্তু সেকেন্ড পেলাম। এটা 62 মিনিট 30 সেকেন্ড পেয়েছি, ঠিক আছে? তাহলে আমি যেটা পেলাম এখান থেকে কী পেলাম, 62 মিনিট 30 সেকেন্ড, 62 মিনিট আর 30 সেকেন্ড, ডবল দাগ, এটা পেলাম, তাই তো? এরপর দেখো আমি বলেছি কিন্তু অঙ্কতে যেটা বলেছে, আমার তো ডিগ্রিতে নিয়ে আসতে হবে, তাই না? ডিগ্রিতে নিয়ে আসার জন্য কী করতে হবে, আর মিনিট থেকে যাব কোথায়, ডিগ্রিতে। মিনিট এখানে কত পেয়েছি, 62 মিনিট। তো 62 মিনিট থেকে যাব কোথায়, আমি ডিগ্রিতে যখন যাব, তখন মিনিট থেকে যখন ডিগ্রিতে যাচ্ছি তখন কিন্তু আমাকে 60 দিয়ে আবার কী করতে হচ্ছে, আবার ভাগ করতে হচ্ছে। তাহলে এই 62 মিনিটকে আমি তাহলে কত দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করব। তাহলে ওটাই ভাগ করছি, 62কে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে 60কে 60, 2 নেমে গেল। তাহলে আমি পেলাম কত, এটা হচ্ছে 1 ডিগ্রি পেলাম, তার ডিগ্রি পেয়ে গেছি। আর তাহলে এটা কী হবে, মিনিট হবে, তাই তো? এটা মিনিট হবে। তাহলে অতএব দিয়ে উত্তরটা কী লিখছি, তাহলে দেখো পেলাম কত, 1 ডিগ্রি 2 মিনিট আর পেলাম কত, 30 সেকেন্ড। এটা হচ্ছে তার মূল অ্যান্সারটা, হচ্ছে এটা 1 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড। তাহলে আমরা খুব সহজেই দেখো, যদি আমাদের সেকেন্ডে দেওয়া থাকে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা কি করতে পারছি, ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে পারছি। তাহলে সেকেন্ড যদি থাকে, এবার দেখো এখানে আমি কী বলছি, সেকেন্ড যদি থাকে তাহলে কি করে ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করে সেটা আমি বোঝালাম। এবার আরেকটা অঙ্ক নিচ্ছি আমি, এবার যদি ডিগ্রি থাকে, এবার ডিগ্রি থাকলে তবে কি করে আমরা ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করব সেটা আমরা বুঝবো, ঠিক আছে? তো আরেকটা অঙ্ক নিয়ে দেখি, এটা কিন্তু আমরা সেকেন্ড নিয়েছিলাম, সেকেন্ড থেকে ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করলাম, মানে এইখান থেকে কিছু সেকেন্ড ছিল, সেকেন্ড থেকে আমি কোথায় গেছি, ডিগ্রিতে গেছি। তার মানে প্রসেসটা কোন দিক থেকে গেল, এইভাবে উল্টো দিকে গেল, তাই না? এইভাবে এখানে প্রথমে সেকেন্ড থেকে মিনিটে গেছি 60 দিয়ে ভাগ করে, আবার মিনিট থেকে যখন ডিগ্রিতে গেলাম তখন কিন্তু 60 দিয়ে ভাগ করি। এবার অঙ্ক তোমাকে দিয়ে দিল ডিগ্রিতে, তখন কি করব, তখন কিন্তু প্রসেসটা এবার দেখবো। তো ডিগ্রি থেকে প্রথমে মিনিটে যাব, তারপর কি করব, মিনিট থেকে সেকেন্ডে যাব। তো ডিগ্রি থেকে যখন মিনিটে যাব তখন কি করব, 60 দিয়ে ওটাকে গুণ করব। আবার যখন মিনিট থেকে সেকেন্ডে যাব তখনই কিন্তু ওটাকে 60 দিয়ে আমরা গুণ করব। তো ওটা একটা অঙ্ক করি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে সেকেন্ড থেকে গেলে কি করে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হয়, অথবা ডিগ্রিতে থাকলে কোনো একটা অঙ্ক ডিগ্রিতে দেওয়া আছে ওটাকে কি করে আমরা
সেকেন্ড মিনিট ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করা যায় সেটা আমরা বুঝবো। তো এবার অঙ্কে আসি আবার। তাহলে এবার আমরা দেখব ডিগ্রি আছে, দেখো এবার অঙ্কে ডিগ্রি দেওয়া আছে, ডিগ্রি থেকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে কী করে প্রকাশ করতে হয় সেটা এখন আমরা জানবো। তাহলে দেখো প্রথমে আছে কত 85.12 ডিগ্রি। তাহলে এটাকে আমরা ভাঙতে পারি, কেমন করে লিখতে পারি, এটাকে এভাবে লিখতে পারি যে 85 ডিগ্রি যোগ 0.12 তার মাথায় ডিগ্রি, মানে এই দুটোকে যদি যোগ করি তাহলে কিন্তু 85 এটা পাবো আমরা। তো কি করলাম, এই 85 ডিগ্রিকে আলাদা করে লিখলাম, মানে পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে লিখলাম, আর বাকি যে দশমিকের পর যে সংখ্যাগুলো সেগুলোকে আলাদা করে নিলাম, ঠিক আছে। তো এবার দেখো এখানে 85 ডিগ্রির কোনো পরিবর্তন করব না, থাকলো 85 ডিগ্রি। এবার কি করছি, এই যে কী ছিল 0.12 ছিল তার ডিগ্রি ছিল, এবার ডিগ্রি থেকে যাব কোথায়, প্রথমে মিনিটে যাব। তো 1 ডিগ্রি সমান কত মিনিট হয়, 1 ডিগ্রি সমান 60 মিনিট হয়। একটু আগে আমরা জানলাম যে ডিগ্রি থেকে যদি মিনিটে যায়, তাহলে ডিগ্রি থেকে মিনিটে যাচ্ছি, তাহলে কত দিয়ে কী করতে হয়, তাহলে কিন্তু 60 দিয়ে ওটাকে গুণ করব। এর আগের আমি সূত্রতে বোঝালাম যে ডিগ্রি থেকে মিনিটে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। দেখো একটু দেখে নাও প্রবলেম হলে, এই যে ডিগ্রি থেকে যাবো কোথায় মিনিটে, তাহলে কী করবো 60 দিয়ে আমি কি গুণ করব। তাহলে কোন করি 60 দিয়ে, তাহলে 0.12 ছিল, এবার এটাকে আমি 60 দিয়ে গুণ করলাম। এবার যখন এটাকে 60 দিয়ে গুণ করলাম তখনই কিন্তু এটা মিনিট হয়ে গেল, ঠিক আছে। তার জন্য মাথায় আমি কী করে দিয়েছি, মিনিট চিহ্ন দিলাম। তাহলে এখানে থাকলো হচ্ছে 85 ডিগ্রি প্লাস, এবার এখানে দেখো আমি কী করছি, ক্যালকুলেশন করব, দশমিক যদি উঠিয়ে দিই কত হয় 12/100 ইন্টু কত হবে 60, কারোটি করবো এত মিনিট। তাহলে পাশে একটু এখানে লিখে দেবে যদি প্রবলেম, যেহেতু 1 ডিগ্রি সমান কত হয় 60 মিনিট, তার জন্য 60 দিয়ে গুণ করলাম। আচ্ছা এখানে 0 আর 0 কাটলাম, তাহলে এখানে পাচ্ছি কত 6/12। আচ্ছা এখানে একটু করে দিই, ক্যালকুলেশন করে দেখো 85 ডিগ্রি থাকলো। এবার দেখো 6/12 কত হয় 72, 72কে যদি 10 দিয়ে ভাগ করি, 72কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 7.2, তার মাথায় হচ্ছে মিনিট। এবার দেখো এটাকে আমি আবার আলাদা করব, কারণ দশমিকের বললাম যে দশমিকের আগে পূর্ণ সংখ্যা নেবো, আর দশমিকের পর যে সংখ্যাটা থাকবে সেটাকে দুটোকে আলাদা করে নেবো। তাহলে কী পাচ্ছি এখানে 85 ডিগ্রি পেলাম, প্লাস তাহলে কত হবে 7-এর মাথায় কী হবে মিনিট হয়ে যাবে, 7-এর মাথায় মিনিট, প্লাস এটা কত হবে 0.2 তার মাথায় একটা মিনিট। বোঝা গেল কি বললাম, 0.2। তো দেখো এই দুটোকে যোগ করলে, এই দুটোকে যোগ করলে কিন্তু এটাই ফিরে পাবো আমি, 7.2 তার মাথায় মিনিট। ক্লিয়ার হয়েছে? তাহলে আগের মতো যেভাবে করলাম যে দশমিক ছিল দুটোকে আলাদা করে নিয়েছি, তো সেম প্রসেস এটা করলাম। যখন মিনিট ছিল দশমিকের আগে যে সংখ্যাটা সেটা মিনিট আকারে লিখলাম, আর দশমিকের পরের যে সংখ্যাটা সেটাকে মিনিট আকারে লিখলাম। এবার কি করব, এবার এখানে যা থাকলো তাই লিখলাম, 85 ডিগ্রি থাকলো, তারপরে আছে 7 মিনিট থাকলো, আর এবার এই মিনিটটাকে আমি সেকেন্ডে প্রকাশ করব। এটা যা আছে তা থাকবে, শুধুমাত্র এই মিনিটটাকে আমি কিসে প্রকাশ করব, সেকেন্ডে প্রকাশ করব। তা সেকেন্ডে যদি প্রকাশ করি, মিনিট থেকে যদি সেকেন্ডে যায় তাহলে আবার কি করব, আবার 60 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে দেখো 0.2 ছিল, তাকে আমি যদি আবার 60 দিয়ে গুণ করি, 60 দিয়ে গুণ করার পর তাহলে এটা কিসে প্রকাশ হয়ে যাবে, এটা কিন্তু ডবল দাগ মানে সেকেন্ডে প্রকাশ হয়ে গেল। তার পাশে কী লিখবো আমরা, যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা আমরা জানি তাই তো, যেহেতু বলে লিখে দেবো, অবশ্যই লিখবে এটা, ঠিক আছে। তো একইভাবে এখান থেকে আমি দশমিকটা উঠিয়ে দিলাম, দশমিক উঠালে নিচে কত হয় 10, তো 6 কত হয় 60, তাহলে 6 দুগুণে কত পেলাম 12 পেলাম, তাই তো। তাহলে আনসারটা দাঁড়াচ্ছে কি, তাহলে 85 ডিগ্রি থাকলো, প্লাস 7 মিনিট থাকলো, প্লাস এখানে কী পেলাম, তাহলে 6 দুগুণে 12, তার মাথায় ডবল দাগ। তাহলে এবার এটাকে যদি আমরা একত্রিত একসঙ্গে লিখি তাহলে কী লিখতে পারি, 85 ডিগ্রি 7 মিনিট 12 সেকেন্ড। এটা যদি আমরা একসঙ্গে লিখি তাহলে এটা পাবো। তাহলে দেখো ডিগ্রি ছিল, অঙ্কে ডিগ্রি ছিল, সেটাকে আমি কিসে প্রকাশ করলাম, ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে কি করে দুটো আমি প্রসেস শেখালাম, যে কোনো অঙ্কে যদি সেকেন্ড দেওয়া থাকে, সেকেন্ড থেকে কি করে ডিগ্রি মিনিট সেকেন্ডে আমরা প্রকাশ করব, আবার যদি ডিগ্রি থাকে তবে কি করে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে আমরা নিয়ে আসবো। দুটো প্রসেসই আমি শিখিয়ে দিলাম। এই প্রসেসের অঙ্কগুলো তোমরা এক্সারসাইজে পেয়ে যাবে, ঠিক আছে, সেই জন্য আমি এগুলো শিখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখবে, তাহলে তোমাদের যে অঙ্কগুলো পরের এক্সারসাইজে থাকবে ওটা তোমাদের করতে সুবিধা হবে, ঠিক আছে। সেই জন্য আমরা আগে শুরু করব দ্বিতীয় পদ্ধতি, যার নাম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো বৃত্তীয় পদ্ধতি বোঝার আগে একটা আমি চিত্র অঙ্কন করছি, সেই চিত্র থেকে আমরা সহজে বুঝে নিতে পারবো যে বৃত্তীয় পদ্ধতিতে কি করে কোণের পরিমাপ নির্ণয় করা হয়। তো দেখো আমি একটা বৃত্ত নিয়েছি এবং বৃত্তের একটা কেন্দ্র থেকে যদি পরিধির ওপর একটা
সরলরেখা অঙ্কন করি, মানে এটাকে বলা হয় কি ব্যাসার্ধ বৃত্তের। এই যে বৃত্তের ব্যাসার্ধ পেলাম, ভালো করে সবাই শুনবে, এই যে বৃত্তের একটা ব্যাসার্ধ পেয়েছি, এই ব্যাসার্ধের সমান করে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করছি, মানে এখান থেকে এইটুকুটা যে মাপ হবে এখানে বসাবো, দিয়ে এখানে কেটে দেবো, মানে এইটুকুটা যা পরিমাপ হবে, মানে এইটুকুটা যা হবে, যদি এটা আর একক হয় তাহলে এইটুকুটা কিন্তু আর একক, ঠিক আছে। এখান থেকে এইটুকুটার যা মাপ হবে এইটুকুটার তার সঙ্গে কী হবে, সমান। তার মানে কী বললাম, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, মানে এখান থেকে এইটুকুটার মাপ নিয়ে এখান থেকে একটা কি বৃত্তচাপ অঙ্কন করলাম যেটার সঙ্গে সমান। এখানে একটা সেই বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে যুক্ত করলাম এই কেন্দ্রবিন্দুর সঙ্গে, তাহলে যে বৃত্তচাপটা পেলাম এই বৃত্তচাপের সম্মুখে, মানে যে সামনে, কেন্দ্রের সামনে যে কোণটা উৎপন্ন করে তাকে, তার পরিমাপকে বলা হয় 1 রেডিয়ান। তার পরিমাপকে কী বলবো, 1 রেডিয়ান। আবার বলছে এটাকে, কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান করে একটা বৃত্তচাপ যেটা পেলাম, মানে এই দৈর্ঘ্যের সমান করে একটা বৃত্তচাপ যদি অঙ্কন করি, ঠিক আছে, তো বৃত্তের কেন্দ্রে সম্মুখে, মানে সামনে, বৃত্তের কেন্দ্রের সম্মুখে তার সামনে যে কোণ উৎপন্ন করে, মানে সম্মুখে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ, মানে এই জায়গায় পরিমাপ করব, এই পরিমাপকেই বলা হয় 1 রেডিয়ান। এটাকে বলা হয় কি 1 রেডিয়ান। এবার এই সংজ্ঞাটা তোমরা বই থেকে তোমরা লিখে নেবে, বইয়ে ভালো করে দেওয়া আছে, তোমরা লিখে নেবে এটা, যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান করে, মানে সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ ওই বৃত্তের কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন করে, মানে এই যে বললাম এই যে বৃত্তচাপ পেলাম তার সম্মুখে কেন্দ্রের যে কোণটা উৎপন্ন করে, কেন্দ্রের সম্মুখে যে কোণ উৎপন্ন করবে এটাকে বলা হয় 1 রেডিয়ান। তাহলে এখান থেকে তোমরা এইটুকুটা বলা হয় পর্যন্ত লিখে নেবে। আর 1 রেডিয়ানকে আমরা প্রকাশ করব কি দিয়ে, 1 তার মাথায় সি, ঠিক আছে। তাহলে কী বললাম, 1 রেডিয়ানকে কী দিয়ে প্রকাশ করবো, 1 সি দিয়ে প্রকাশ করব। তাহলে বোঝা গেল যে বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে কোণের পরিমাপ নির্ণয় করতে হয়। এই বৃত্তীয় পদ্ধতিতে কি হয়, এখানে একটা দেখো তারপরে একটা লাইন আছে যেখানে বলেছে যে কোনো একটি বৃত্তের, ধরো এই একটা বৃত্ত, এই বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য, এবং ব্যাসের দৈর্ঘ্য এর যে অনুপাতটা সেটা সবসময় কি হয়, ধ্রুবক হয়। বৃত্তের পরিধি আর ব্যাসার্ধের দৈর্ঘ্যের যে অনুপাতটা সেটা সবসময় কত হবে, ধ্রুবক হবে। তো কি করে হয় দেখো, বৃত্তের পরিধি, যেটা বৃত্তের পরিধির যে সূত্রটা সেটা আমরা কি জানি, 2πr, তাই তো, 2πr বাই ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হয়, ব্যাসের দৈর্ঘ্য কী হয়, ব্যাসের দৈর্ঘ্য হয় ব্যাসার্ধের দ্বিগুণ। তো ব্যাসার্ধ যদি আর হয় তার দ্বিগুণ মানে কত, 2r। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আর কেটে গেল, 2 আর 2 কেটে গেল, তাহলে পড়ে থাকে শুধুমাত্র পাই তো একটা ধ্রুবক, সেই জন্য এটাকে বলা হয় বৃত্তের পরিধি আর ব্যাসের দৈর্ঘ্যের যে অনুপাতটা সবসময় কী হয়, ধ্রুবক পদ দাঁড়ায়, ঠিক আছে। এটাই বলতে চাইছি এখানে। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমি নেক্সট যে প্রমাণ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এটা খুব আসে, ঠিক আছে, যেটা এখন বোঝাবো, ভালো করে সবাই শুনবে। তো এবার যেটা বলছিলাম যে খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে দেয়, বলেছে কি, প্রমাণ করো রেডিয়ান একটি ধ্রুবক কোণ, মানে 1 রেডিয়ান যেটা আমরা পাচ্ছিলাম, এই যে কোণটা যেটা বৃত্তীয় পদ্ধতিতে জানলাম যে 1 রেডিয়ানটা কি, সেই মানটা হয় সবসময় ধ্রুবক, সেটাই প্রমাণ করব, মানে 1 রেডিয়ান সমান ধ্রুবক কোণ, সেটা আমি প্রমাণ করব। তো সে প্রমাণ করার জন্য প্রথমে আমাকে আঁকতে হবে একটা বৃত্ত, প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম, তোমরা অবশ্যই বৃত্তটা আঁকবে। ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিলাম, আর ও এ এটা ব্যাসার্ধ নিলাম, যেটাকে আর দিয়ে আমি প্রকাশ করলাম, ব্যাসার্ধটাকে আর দিয়ে প্রকাশ করলাম। আর এই ও এর মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক আছে। বৃত্তচাপ অঙ্কন করে এই ও এর সঙ্গে এটা যুক্ত করে দিলাম, যার নাম দিলাম বি। তার মানে দেখতে পাচ্ছি এটা, এই এবি যে বৃত্তচাপের দৈর্ঘ্য কিন্তু আর এর সঙ্গে সমান, কারণ এইটুকুটার মাপ যা হয়েছে এখান থেকে এইটুকুটার মাপ কিন্তু একই, ঠিক আছে। তো এবার আমরা ভাষায় লিখব প্রমাণ, অ্যান্সারটা আমি করবো, অ্যান্সারটা তো লিখি এবার, যে ধরি
ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেখো ব্যাসার্ধটা আমি কি, এটা ছবিতে ও এ, তাই তো, তার ব্যাকেটে ও এ রেখে দাও, ও এ সমান হচ্ছে আর, পাশে একক। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধটা কি, ও এ, এটা হচ্ছে আর একক ধরে নিলাম। আর ধরলাম যে এ বি যে বৃত্তচাপটা আছে, এই এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য, এ বি বৃত্তচাপের, এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান আর একক। কারণ ওটাই তো বললাম যে ও এ এই ব্যাসার্ধের মাপ নিয়ে কিন্তু আমরা এ বিটা অঙ্কন করেছি, ঠিক আছে। তাহলে এই ও এর যার দৈর্ঘ্য হবে এ বির দৈর্ঘ্য কিন্তু একই হবে, কোনো আলাদা হবে না। তো এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য কত পেলাম, আর একক পেলাম। তাহলে অতএব দিয়ে কী পাচ্ছে দেখো, এই যে বললাম যে যদি সমান হয়, মানে এটা দিয়ে যদি এই বৃত্তচাপ যদি আমি অঙ্কন করি, ব্যাসার্ধের সমান নিয়ে একটা বৃত্তচাপ যদি অঙ্কন করি, তার কেন্দ্রের সম্মুখে যে কোণটা উৎপন্ন করে সেটা কত, 1 রেডিয়ান হয়। তার মানে কি এ ও বি এই যে কোণটা উৎপন্ন করছে এর মান কত হবে, 1 রেডিয়ান। তো লিখবো কোণ এ ও বি সমান কত হবে, 1 রেডিয়ান, ঠিক আছে। এবার যেটা আমরা জানি, আমরা যে কোনো বৃত্তের মানে এটা যে কোনো বৃত্তের ক্ষেত্রে হবে, কোনো বৃত্তের বিভিন্ন বৃত্তচাপের দ্বারা, বিভিন্ন বৃত্তচাপ বলতে এখানে একটা বৃত্তচাপ, আরও বৃত্তচাপ থাকতে পারে, তাই তো। তো বিভিন্ন বৃত্তচাপের মানে বিভিন্ন বৃত্তচাপগুলির দৈর্ঘ্যের যে অনুপাত, বিভিন্ন বৃত্তচাপের যে দৈর্ঘ্যের মানে এই যে এইটুকুটার দৈর্ঘ্যের যে অনুপাত, মানে এখানে কটা বৃত্তচাপ আছে, এখানে দুটো বৃত্তচাপ, একটা হচ্ছে এখান থেকে এইটুকুটা বৃত্তচাপ পাচ্ছি। তাহলে এখানে কিন্তু যেটা আমি বলছি সেটা একটু শোনো ভালো করে। আবার কোনো বৃত্তের বিভিন্ন বৃত্তচাপের মানে বৃত্তচাপের গুলির দৈর্ঘ্যের অনুপাতটা তাদের সম্মুখে যে কেন্দ্রস্থ কোণ থাকে, তাদের সম্মুখে মানে ওই বৃত্তচাপের সম্মুখে যে কেন্দ্রস্থ কোণগুলো থাকে তার অনুপাতের সঙ্গে সমান হয়। তার মানে বলতে চাইছে এখানে যে এই যে এবি বৃত্তচাপ আছে তার সম্মুখে কেন্দ্রস্থ কোণ করি পুরোটাই, বোঝা গেল কি বললাম? তাহলে ওটাই লিখবো আমরা, মানে একবার পুরো বৃত্তের পরিধিটা নেব আমরা, বৃত্তের একবার পরিধিটা নেব আর একবার এইটুকুটা বৃত্তচাপ নেব, ঠিক আছে। এই এ বিটা একবার পুরোটাই নেব আর একবার বললাম কোনটুকুটা এ বিটা নেব। তাহলে দুটো বৃত্তচাপ হচ্ছে, একটা পুরোটায় আর একটা এ বি। তো ওটাই লিখবো আমরা, প্রথমে লিখবো এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য, এ বি যেটা আমরা জানি সেটা লিখছি আমরা, এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য, এটা একটা বৃত্তচাপ, আর একটা কি বললাম, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি। তাহলে কি বললাম, আবার বলছি যে কোনো বৃত্তের বিভিন্ন বৃত্তচাপের গুলির দৈর্ঘ্য যে অনুপাত ওই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, মানে এই যে এবি বৃত্তচাপ পেলাম তার সম্মুখে যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন হচ্ছে তার সম্মুখে, মানে এবি যে বৃত্তচাপ পেয়েছি তার সম্মুখে কোণটা, এই কোণটা কেন্দ্রের যে সম্মুখে যে কোণটা উৎপন্ন করে, ঠিক আছে। আর এই বৃত্তের পরিধির মানে কি, পুরোটা বৃত্তের পরিধি, তার সম্মুখে মানে কোণ উৎপন্ন করবে, সে কোণটা হবে কত, 360 ডিগ্রি, কারণ এই পুরোটাই হবে, তাই তো 360 ডিগ্রি হবে। তাহলে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন, এখানে কত কোণ উৎপন্ন করছে, 1 রেডিয়ান, মানে এ ও বি যেটা পেয়েছি আমরা, এখানে এবি বৃত্তচাপের লিখি আগে, ঠিক আছে। এবি বৃত্তচাপের দৈর্ঘ্য তার সম্মুখে যে কোণটা উৎপন্ন হয় তার নামটা কি, এ ও বি, আমরা এখানে লিখো কোণ এ ও বি বাই বৃত্তের পরিধি, মানে পুরোটায় তার সম্মুখে কি কোণ উৎপন্ন করো, তার পুরোটা কথা হলে কত হয়, 360 ডিগ্রি হয়। এটাই যেটা বললাম এখন সেটাই। তো এবার দেখো কি লিখছি, এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য কত ধরেছি আমরা, আর ধরেছি, তাহলে এটা আর হবে, বাই বৃত্তের পরিধির সূত্র কী হয়, 2 পাই আর সমান কোণ এ ও বির মান কত, 1 রেডিয়ান, মানে 1 সি, আর বাই কত হবে, 360 ডিগ্রি। তাহলে এখানে কী পাচ্ছি, এখানে দেখো আর কেটে গেল, আর 2 দিয়ে কাটলে কত হয়, 180 ডিগ্রি, তাই তো এটা পেলাম। তাহলে তাহলে আমরা কী পাচ্ছি যে 1 রেডিয়ান, আচ্ছা এটা এই 1 রেডিয়ানটা আমি এইখানে নিয়ে আসছি,
আমি তো এক কাজ করি, 1 রেডিয়ানের মান বের করবো। তাহলে এক মান যেহেতু আমাকে কী দেখাতে বলেছে, এখানে বলেছে যে 1 রেডিয়ান সমান একটি ধ্রুবক কোণ, তাহলে আগে 1 রেডিয়ানটা বের করবো। তাহলে 1 রেডিয়ান সমান কী হচ্ছে, 1 রেডিয়ান সমান এই 180টা এদিকে নিয়ে চলে আসো, তাহলে কত হবে 180 ডিগ্রি উপরে হবে, নিচে কত হবে পাই। বোঝা গেল 180 ডিগ্রি চলে গেল এখানে, আর বাই কত আছে পাই। তাহলে 1 রেডিয়ান সমান কী পেলাম 180 ডিগ্রি বাই পাই। এবার দেখো এই 180 ডিগ্রি মানে কি, 180 ডিগ্রি মানে লিখতে পারি 2 ইন্টু 90 ডিগ্রি বাই কত পাই। আচ্ছা 2 ইন্টু 90 ডিগ্রি মানে কত, 2 ইন্টু সমকোণ, 2 ইন্টু সমকোণ, 2 ইন্টু সমকোণ বাই কি পাই। তাহলে দেখো এখানে 2 হচ্ছে ধ্রুবক, পায়ের মানটা ধ্রুবক, সমকোণ তো 90 ডিগ্রি ওটা একটা কোণ ধ্রুবক, তাহলে এই পুরোটাই কী পাচ্ছে, তাহলে ধ্রুবক পেয়ে যাচ্ছে। তাহলে সমান দিয়ে কী লিখবো ধ্রুবক। তাহলে আমরা কী পেলাম 1 রেডিয়ান সমান কী পেয়ে গেলাম ধ্রুবক। এটা প্রমাণিত, প্রমাণিত এটা করতে বলেছে। তাহলে 1 রেডিয়ান সমান কী পেলাম ধ্রুবক পেয়ে গেছে। তাহলে আমরা কী পেলাম যে 1 রেডিয়ান সমান পেলাম হচ্ছে 180 ডিগ্রি বাই কী পেলাম পাই। এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে, এটা আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল এটা প্রমাণিত হয়ে গেল। এবার যেটা আসছি, এবার এই যেটা আমি পেলাম 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, পাই থেকে আমরা কী করে আমরা এখান থেকে বের করছি, দেখো এখানে লিখতে পারি পাই রেডিয়ান সমান কত ডিগ্রি হয় 180 ডিগ্রি, মানে 1 রেডিয়ান সমান কত 180 ডিগ্রি পাই। তাহলে পাই রেডিয়ান সমান কত হবে 180 ডিগ্রি, কারণ পায়ের সঙ্গে যদি 1 গুণ করি তাহলে পাই রেডিয়ান হয়ে যাবে, সমান কত হবে 180 ডিগ্রি। এটা একটা সূত্র, মানে বক্স আমরা বের করবো যে এই যে 1 রেডিয়ান সমান যেটা পেলাম তার মান, মানে তাহলে আমরা কি বের করব 1 রেডিয়ান, 1 রেডিয়ানের মান, মানে 1 রেডিয়ানের মান কি করে বের করতে হয় সেটা এখন আমরা জানবো। মানে 1 রেডিয়ানের মান কত হতে পারে সেটা আমরা এখন বের করব। তো এই 1 রেডিয়ানের মান পরীক্ষায় দেয় যে 1 রেডিয়ান সমান কত, বা জিজ্ঞাসা চিহ্ন দিতে পারে অথবা তোমাদের শূন্যস্থান পূরণেও আসতে পারে। পরীক্ষায় দেয় যে 1 রেডিয়ান সমান ড্যাশ, তো কত হবে সেটা আমরা কি করে বের করব সেটা আমরা এখন জানবো। তো আমরা দেখো একটু আগে পেলাম যে 1 রেডিয়ান সমান কি পেলাম 180 ডিগ্রি বাই কিন্তু পাই, তাই তো এটাই পেলাম 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই। তাহলে সমান এই 180 ডিগ্রি বাই পাইকে আমরা লিখতে পারি এভাবে 22 বাই কত 7, সমান তাহলে লিখতে পারি 180 ডিগ্রি ইন্টু উল্টে গেলে কত হয় উপরে 7 বাই কত হবে 22। এবার কাটাকুটি করছি, এটা কত হয় 90 আর এটা কত হয় 11, তাই তো কাটলে কত পেলাম, তাহলে 7 9 63 মানে 630 ডিগ্রি বাই কত পেলাম 11 পেলাম। এবার দেখো এটাকে আমরা ডিগ্রি মিনিট আর সেকেন্ডে নিয়ে আসবো, ঠিক আছে 1 রেডিয়ানটাকে কিসে নিয়ে আসবো ডিগ্রি মিনিট আর সেকেন্ডে, ঠিক আছে। তো এবার দেখো এই 630 ডিগ্রিকে 11 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে কত, 630 ডিগ্রিকে যদি ভাগ করি তো দাঁড়াচ্ছে 55, 13 থেকে 5 বাদ 8 আর এটা শূন্য হয়ে যাবে, তাহলে 80। আচ্ছা পুরো নামলো এটা, আর 7 11 77 3, তাহলে আমি পেলাম কত 57 ডিগ্রি, মানে 57.3/11 ডিগ্রি, তাই তো এটা পেলাম। তো এটাকে আমরা এভাবে তো লিখতে পারি, সমান দিয়ে দেখো কী করে নিয়ে আসছি 57 ডিগ্রি লিখলাম ব্র্যাকেটে এই 3/11 যে ডিগ্রি ছিল এটাকে আমি কিসে প্রকাশ করব মিনিটে প্রকাশ করবো। তাহলে মিনিটে মানে কি ডিগ্রি থেকে যদি মিনিটে যায় তাহলে 60 দিয়ে কী করতে হয় গুণ করতে হয়, তাহলে 60 মিনিট, তাই তো এটা করবো আমরা। তাহলে দেখো এবার আমি যদি কাটাকুটি যদি করা যায় তো করবো, না হলে করবো না, তাহলে কাটাকুটি কি করা যায় যায় না। তাহলে পেলাম কত, তাহলে 57 ডিগ্রি এটা পেলাম তাহলে কত 180/11 মিনিট, তাই তো। এবার 180/11 মিনিটটাকে কিসে প্রকাশ করব, এবার দেখো এটাকে যদি পূর্ণতে করি মানে এটাকে ভাগ যদি করি আমরা তাহলে কী দাঁড়াচ্ছে দেখো 180কে যদি ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে, তোমরা এটা পাশে রাফ করে নেবে, 180/11কে যদি আমরা ভাগ করি তো দাঁড়ায় হচ্ছে এটা পূর্ণ, তোমরা রাফ করে নেবে, তাহলে এটা হবে হচ্ছে 16.4/11 এটা হবে, ঠিক আছে তোমরা পাশে রাফ করে নেবে এত মিনিট। তাহলে এটাকে আবার আমরা কীভাবে লিখতে পারি 57 ডিগ্রি 16 মিনিট আর 4/11 ইন্টু হচ্ছে 60 সেকেন্ড, তাই তো
এটা বোঝা গেল? তাহলে 60 দিয়ে গুণ করলাম, মানে এটা কী হলো, সেকেন্ড প্রকাশ হয়ে গেল কিন্তু, ঠিক আছে, সেকেন্ডে প্রকাশ হয়ে গেল। তাহলে এবার কি করব, এবার এটাকে যদি কাটাকুটি করা যায় করবো, নাহলে করবো না। তাহলে আমি আবার কি করতে হচ্ছে, যেহেতু কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে উপরে যা মানে পাশে যা ছিল তাই লিখলাম, 57 ডিগ্রি 16 মিনিট আর 4 6 240 বাই হচ্ছে 11, এটা সেকেন্ড, তাই তো। এবার এটাকে আমরা একটু ভাগ করে দেখিয়ে দিই কী করে। এটাকে আমরা কিন্তু দশমিকে প্রকাশ করব। তো দেখো কত আসছে, 240 বাই কত 11। তো 240 বাই 11কে যদি আমরা ভাগ করি তো হয় কত, দেখো 11 দিয়ে, 11 দুগুণা 22, নামলো হচ্ছে 20। আচ্ছা 11কে 11 9, দশমিক দিয়ে আমি 0 নিব, 8 11 কত হয় 88, আবার 2। তো আর দরকার নেই, ঠিক আছে। তো এইভাবে দশমিকের পর কত পেয়েছি আমি, এটাকে যেহেতু দশমিকের পর পেয়েছি এখানে 8, দশমিকের পর কত পেয়েছি 8, তাহলে আগের ঘরের যে সংখ্যাটা সেটা কত হবে, 2 হয়ে যাবে। আসন্ন মানে নিয়ে আসবো যেহেতু, ঠিক আছে। তো এটা কত পেলাম, তাহলে এটা পেলাম হচ্ছে, আমরা আসন্ন মান যদি প্রকাশ করি, আসন্ন মান যদি নিয়ে আসি তাহলে কত হবে, এটা 22, তাই তো। এটাকে আসন্ন মান নিয়ে আসলাম, কারণ 8 আছে, কারণ আমরা জানি যে 5 থেকে 9-এর মধ্যে যে সংখ্যাগুলো থাকবে, যদি সংখ্যাগুলো থাকে লাস্টে, তার আগের ঘরের সংখ্যা কিন্তু এক ঘর বেড়ে যায়। তাহলে 21 ছিল, এক ঘর বাড়লে কোথায় 22 হয়ে যায়, ঠিক আছে। কিন্তু 0 থেকে যদি 4-এর মধ্যে থাকে যে কোনো সংখ্যা, তাহলে আগের ঘরের সংখ্যা কিন্তু বাড়ে না, ঠিক আছে। তো আমরা পেলাম কত 22, তাহলে এটাই লিখবো আমরা অ্যান্সারটা। তাহলে অতএব আসন্ন মান বা প্রায় সমান দিয়ে লিখবো 57 ডিগ্রি 16 মিনিট আর 22 সেকেন্ড, পাশে লিখবো আবার প্রায়। এটা প্রায় মানে আসন্ন মান, যেহেতু দশমিক দিয়ে তো মিলিনি, দশমিক দিয়ে আমরা দশমিক দিয়ে পরপর আমরা নিয়ে আসছি, তাই তো। যেহেতু মিলছে না বলে আমরা কী লিখবো, এটা প্রায় লিখে দেবো। তাহলে এইটাই হচ্ছে 1 ডিগ্রি মানে 1 রেডিয়ানের, 1 রেডিয়ান যেটা ছিল তার মান হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষা দেয় মাঝে মধ্যেই, এর মানটা চাই যে কত, 1 রেডিয়ান সমান কত। এবার যেটা আমরা জানব যে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে কি করে নিয়ে আসা যায়, আবার বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে কি করে নিয়ে আসব। তো এখন আমরা এটা জানবো যে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি, আর বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে কি করে আসা যায় সেটা আমরা এবার জানব। তো এবার একটু বলে দিই যে ষষ্ঠিক মানে যেটা আমরা এখন যেটা পেলাম, যে ষষ্ঠিক মানে যেটা বোঝাচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ড এগুলো থাকবে, তাই না। ডিগ্রি মিনিট সেকেন্ড এগুলো থাকবে হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে। কিন্তু যখনই বৃত্তীয় পদ্ধতি পেলাম তখনই কিন্তু মানটা কিন্তু আমরা পেলাম কত, পাই দিয়ে মান পেলাম, পাই দিয়ে থাকবে, ঠিক আছে। ষষ্ঠিক পদ্ধতিতে থাকবে বললাম ডিগ্রি মিনিট সেকেন্ড থাকবে, কিন্তু যখনই বৃত্তীয় পদ্ধতি থাকবে তখন কিন্তু ওটা পাই দিয়ে থাকবে, কারণ 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি পাই দিয়ে থাকবে কিন্তু অ্যান্সারটা। পাই দিয়ে যদি প্রকাশ করতে পারি ওটাতে হবে তাহলে কি বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে। আর ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রি মিনিট সেকেন্ড এসবই থাকবে, ডিগ্রি বেশিরভাগ থাকবে, ডিগ্রি থাকতে পারে, ডিগ্রি হলে কিন্তু ওটা ষষ্ঠিক, মিনিট হলে ওটা ষষ্ঠিক, আর সেকেন্ড হলে কিন্তু ওটা ষষ্ঠিক। আর যদি পাই দিয়ে কোনো মান পেয়ে যায়, পাই দিয়ে যদি কোনো মান পায় তাহলে কিন্তু এটা বৃত্তীয় পদ্ধতি, এটা মনে রাখবে, এটা তোমাদের খুবই প্রয়োজন লাগবে, ঠিক আছে। যখন অঙ্কগুলো করবো তখন কিন্তু তোমাদের এগুলো খুবই লাগবে, এই কনসেপ্টগুলো খুবই দরকার। যে ষষ্ঠিক পদ্ধতি হলে কি করে আমরা নিয়ে আসবো, মানে ষষ্ঠিক পদ্ধতিটা কোনটা, কোন একটা কোণ তোমাকে দিয়ে দেবে, সে কোণটা তুমি কি করে বুঝবে এটা ষষ্ঠিক পদ্ধতি না বৃত্তীয় পদ্ধতি। তাহলে আমাদের দেখো খুবই সহজে কিন্তু বুঝতে হবে, যদি ডিগ্রি আকারে থাকে বা মিনিট আকারে থাকে বা সেকেন্ড আকারে থাকে, এই যদি তিনটের মধ্যে যে কোনো যদি আমরা একটা পেয়ে যাই তাহলে কিন্তু ওটা আমরা ষষ্ঠিক পদ্ধতিতে বলে দেবো। আর কিন্তু যদি আমরা পাই দিয়ে কোনো মান পেয়ে যাই, মানে পাই দিয়ে কোনো একটা ভ্যালু পেয়ে যাই, সে যে কোনো মান হতে পারে, পাই যদি থেকে যায় তাহলে কিন্তু ওটা কি হবে, বৃত্তীয় পদ্ধতি। বোঝা গেছে? তো এবার আমরা কি করে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতি নিয়ে আসবো সেটা এখন আমরা শিখবো। দেখো ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতি কী করে নিয়ে আসা হয়। আমরা এর আগে যেটা জানলাম যে 1 রেডিয়ান সমান কত হয় 180 ডিগ্রি বাই পাই। তাহলে এই যে রেডিয়ানটা বলছি, রেডিয়ানটা কিসের পদ্ধতিতে, এটা কিন্তু বৃত্তীয় পদ্ধতি, আর বৃত্তীয় পদ্ধতিতে যাচ্ছে কোথায়, ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে দেখো আমরা যদি 1 রেডিয়ান সমান যদি 180 ডিগ্রি বাই পাই হয়, তাহলে যে কোনো এটা আমি তাহলে কী পেলাম, 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, এটা পেলাম, তাই তো। তাহলে
আমি এবার প্রথমে বৃত্তীয় পদ্ধতি লিখছি। বৃত্তীয় থেকে যাব কোথায়? ষষ্ঠীকে, তাই তো? বৃত্তীয় থেকে যাব কোথায়? ষষ্ঠীক। কারণ এটা কি, এটা তো বৃত্তীয়, 1 রেডিয়ান মানে কিন্তু বৃত্তীয়, আর যখন ডিগ্রিতে নিয়ে আসবে তখন কিন্তু ষষ্ঠীক। তাহলে যখন দেখো এবার বৃত্তীয় থেকে যখন ষষ্ঠীকে যাব তখন কিন্তু এই 180 ডিগ্রি বাই পাই দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করতে হবে যখন বৃত্তীয় থেকে ষষ্ঠীকে যাব। মানে কোনো রেডিয়ানে যদি মান থাকে, মানে পাই দিয়ে কোনো ভ্যালু পায়, তার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কিন্তু ষষ্ঠীকে প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বৃত্তীয় থেকে যখন আমি ষষ্ঠীকে যাব তখন কিন্তু এটা কী করতে হবে? গুণ করতে হবে। কিন্তু যখন ষষ্ঠীক থেকে বৃত্তীয়তে যাব তখন কি হবে? তখন কিন্তু ভাগ করব এই 180 ডিগ্রি বাই পাই দিয়ে। ষষ্ঠীক থেকে যখন বৃত্তীয়তে যাব, ষষ্ঠীক পদ্ধতি থেকে যখন বৃত্তীয় পদ্ধতিতে যাব তখন কিন্তু 180 ডিগ্রি বাই পাই দিয়ে ওটাকে ভাগ করতে হবে। অথবা যদি আমি গুণ করি তাহলে কি এটা উল্টে যাবে? পাই বাই কত হবে? 180 ডিগ্রি, তাই না? ভাগ থাকলে তারপরে যে সংখ্যাটা থাকে সেটা কী হয়? গুণ করলে ওটা উল্টে যায়, তো ওটাই করলাম। যদি গুণ করি মানে ষষ্ঠীক থেকে যদি বৃত্তি হয়ে যায়, যদি গুণ করতে হয় তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করব। অথবা যদি ভাগ করতে হয় তাহলে 180 ডিগ্রি বাই পাই দিয়ে আমরা ভাগ করব। বোঝা গেছে? এবার একটা অঙ্ক নিই, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পুরো একদম। এবার দেখো আমি একটু বুঝিয়ে দিই যে কী করে বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠীক পদ্ধতি যাবো অথবা ষষ্ঠীক পদ্ধতি থেকে বৃত্তীয়। দেখো আমি বললাম একটু আগে যে বৃত্তীয় পদ্ধতিতে যদি বের করতে বলে তাহলে কিন্তু পাই দিয়ে কোনো ভ্যালু দিয়ে দেবে। ঠিক আছে, তো দেখো এরকম একটা অঙ্ক দিল যে পাই বাই 3 রেডিয়ান। তাহলে এটা কিসে আছে? রেডিয়ান থাকা মানে কিসে আছে? বৃত্তীয় পদ্ধতিতে আছে। আর পাই আছে অবশ্য, মানে পাই তো আছেই। তাহলে পাই বাই 3 রেডিয়ানটাকে আমি কিসে নিয়ে যাবো? ষষ্ঠীকে নিয়ে যাবো। তাহলে দেখো সমান দিয়ে কী লিখবো? পাই বাই 3 ইন্টু, তাহলে আমি বললাম কি যদি মানে বৃত্তীয় থেকে যদি ষষ্ঠীকে যায় তাহলে কী করবো? 180 বাই পাই দিয়ে কী করবো? গুণ করবো। তাহলে 180 ডিগ্রি বাই পাই দিয়ে কী করবো? এটাকে গুণ করে দেবো। তাহলে সমান, তাহলে এবার দেখো কী করতে পারছি এখানে? পাই আর পাই কী হলো? কেটে গেল। 3 দিয়ে যদি কাটি তাহলে কত হবে? 60 ডিগ্রি। তাহলে কী পাচ্ছি আমি? শুধুমাত্র কী পেয়ে গেলাম? 60 ডিগ্রি। তাহলে দেখো কত ইজিলি, কত খুব একদম ইজি প্রসেসে আমরা খুব সহজেই এটা কিন্তু রেডিয়ান থেকে কিসে নিয়ে গেলাম? আমরা ষষ্ঠীকে নিয়ে গেলাম, মানে বৃত্তীয় পদ্ধতি থেকে ডিগ্রিতে নিয়ে গেলাম, মানে ষষ্ঠীক পদ্ধতি নিয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু একটা বৃত্তীয় পদ্ধতি, মানে একটা প্রসেস। সেই প্রসেস থেকে আমরা ষষ্ঠীক পদ্ধতিতে কী করে নিয়ে যেতে পারি তার একটা খুব ইজি একটা প্রসেস। তাহলে আমরা কী করবো? খুব সহজে যদি কোনো রেডিয়ানে থাকে ভ্যালু, সেটাকে 180 বাই পাই দিয়ে গুণ করব, তাহলে কিন্তু ওটা ষষ্ঠীক পদ্ধতিতে রূপান্তরিত হয়ে যাবে। এবার আমরা কি করব? কোনো ষষ্ঠীক পদ্ধতিতে মান দিয়ে দিল, ধরো 50 ডিগ্রি তোমাকে দিল হাতে 50 ডিগ্রি। সেই 50 ডিগ্রিটাকে এবার আমি কি করে রেডিয়ানে নিয়ে যাবো, মানে হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাব। এটা কিন্তু ষষ্ঠীক পদ্ধতিতে আছে। এবার এই ষষ্ঠীক পদ্ধতিটাকে আমি যাব হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তাহলে কি বললাম যে ষষ্ঠীক পদ্ধতিতে যদি থাকে, দেখো সূত্রটা কী ছিল? ষষ্ঠীক পদ্ধতি থেকে যদি বৃত্তীয় পদ্ধতিতে যায় তাহলে কিন্তু এটাকে ভাগ করতে হবে অথবা গুণ। তাহলে গুণই করবো আমরা খুব সহজ হবে। তাহলে কীভাবে? গুণ করলে পাই বাই 180 দিয়ে গুণ করবো, মানে উল্টে যাবে। মানে 50 ডিগ্রি লিখবো গুণিত কী করবো? এই পাই বাই 180 ডিগ্রি দিয়ে কী করবো? এটাকে ভাগ করে দেবো। ঠিক আছে, পাই বাই 180 দিয়ে কী করবো? ভাগ করে দেবো। তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। মানে পাই বাই 180 ভাগ নয়, গুণ করবো, পাই বাই 180 দিয়ে গুণ করবো। তাহলে দেখো 0 আর 0 কেটে দিলাম, আর কিন্তু কাটাকুটি হয় না, পাই পাই থাকবে, কিন্তু পাই কিন্তু লিখতে হবে। হ্যাঁ, তাহলে পেলাম কত? 5 পাই বাই 18। এটা কিন্তু রেডিয়ানে প্রকাশ হলো, কারণ এটা রেডিয়ান, এত রেডিয়ান, মানে 5 পাই সি বাই 18। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা বের করে নিতে পারছি ষষ্ঠীক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠীক পদ্ধতি, খুব সহজেই কিন্তু আমরা বের করে নিতে পারছি। তাহলে তোমাদের যদি এরকম কোনো অঙ্ক দেয়, ষষ্ঠীক পদ্ধতিতে কোনো একটা মান দিয়ে দিল, এটাকে ষষ্ঠীক পদ্ধতিতে প্রকাশ করতে বলে, তাহলে তোমরা খুব সহজে কিন্তু তোমরা বের করে নিতে পারবে। ঠিক আছে, তো এটা একটা প্রসেস গেল। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট, এটাও তোমাদের পরীক্ষায় দেয়, 2 নাম্বার থাকে। ঠিক আছে, বলেছে কি প্রমাণ করো এস সমান আর থিটা, যেখানে এস সমান হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে একটা বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে এস দিয়ে প্রকাশ করেছে, আর হচ্ছে সেই বৃত্তটার ব্যাসার্ধ, আর হচ্ছে থিটা হচ্ছে ওই বৃত্তচাপের সম্মুখে একটা কোণ। এটা তোমাকে বলে দিবে, তোমাকে প্রমাণ করতে হবে যে এস সমান আর থিটা প্রমাণ করতে হবে। তো কি করে আমরা প্রমাণ করব, এটা খুব ইম্পর্টেন্ট। তো অ্যান্সার
দেখো কি করছি, তাহলে প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করি। প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের কেন্দ্র ও ও কেন্দ্রবৃত্তের একটা ব্যাসার্ধ নিলাম, ও কেন্দ্রবৃত্তের একটা কি ব্যাসার্ধ দিলাম, ঠিক আছে, নাম দিলাম হচ্ছে ওএ। ওএ একটা ব্যাসার্ধ, যেটাকে আমি আর দিয়ে প্রকাশ করলাম। আর এই ও এর মাপ নিয়ে সমান দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ বৃত্তচাপ অঙ্কন করলাম, যার নাম হচ্ছে এ বি। ঠিক আছে, এ বি হচ্ছে, এ বিটা কী বললাম, এ বিটা হচ্ছে ও এ দৈর্ঘ্যের সমান করে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে আমরা কি জানি যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান করে বৃত্তচাপ যদি অঙ্কন করি, তার সম্মুখে যে কোণটা উৎপন্ন করে সেটা কত হয়, এটা 1 রেডিয়ান হয়। এটা আমরা কিন্তু আগেই জেনেছি। ঠিক আছে, তাহলে এইটুকুটা কোণের মান কিন্তু 1 রেডিয়ান, 1 রেডিয়ান। এরপর কি বলছে, এখানে হচ্ছে আর একটা আমি বৃত্তচাপ অঙ্কন করব, যেটা হচ্ছে এ থেকে এই দৈর্ঘ্যটা আমি বাড়িয়ে দিয়ে এখানে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, দিয়ে এই বৃত্তচাপটা ও এর সঙ্গে যুক্ত করলাম, বৃত্তচাপ তো না মানে ব্যাসার্ধ যুক্ত করলাম। তাহলে এ থেকে আরেকটা নাম দিলাম সি, এসি আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এসি আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক আছে, এই বৃত্তচাপ অঙ্কন করার পর তার যে সম্মুখে, কেন্দ্রের যে সম্মুখে যে কোণটা উৎপন্ন করছে, মানে এই যে এখান থেকে এইটুকুটা, মানে এ ও সি, এই যে এখানে একটা কোণ উৎপন্ন করছে, সেই কোণটার নাম হচ্ছে থিটা। সেই কোণটার নাম কি ধরলাম আমি, থিটা। ছবিটা ক্লিয়ার হয়েছে? ছবিটা আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। আমি একটু আর একটা ফ্রেশ করে একটা ছবি আঁকি। এখানে ধরো একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, যার কেন্দ্র থেকে দৈর্ঘ্য ধরলাম ও এ, তা একটা ব্যাসার্ধ, আর ও এ ব্যাসার্ধ নিয়ে একটা আমি বৃত্তচাপ অঙ্কন করলাম। এইটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এইটুকুটা সমান নিয়ে এই বৃত্তচাপ অঙ্কন করেছি। এটা যদি আর হয় এটা আর হবে। তার সম্মুখে যে কোণটা উৎপন্ন করে সবসময় কী বললাম, এটা 1 রেডিয়ান উৎপন্ন করবে। আমি আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, যার নাম দিলাম হচ্ছে এসি। এবার এই ও এর সঙ্গে সি যুক্ত করলাম, তাহলে এই যে এ ও সি, এ ও সি এখান থেকে এইটুকুরে যে একটা কোণ উৎপন্ন করছে, এখান থেকে এইটুকুটা, এই কোণটাকে আমি ধরলাম থিটা। ঠিক আছে, তো এবার এটা আমি ছবিতে অঙ্কন করেছি, তো এবার ভাষা আমি প্রকাশ করি। তো প্রথমে আসি, ধরি অঙ্কটাতে। এবার দেখো কি বলছে, ধরি ও কেন্দ্রবৃত্তের, যেটা আমি ছবি অঙ্কন করেছি সেটা কিন্তু এখানে লিখছি। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ও এ, তাই তো, ব্র্যাকেটে লিখে ও এ সমান হচ্ছে আর একক। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ও এ সমান কি ধরলাম, আর একক। আর এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য, এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হচ্ছে, এটাও কী ধরবো, আর একক ধরলাম। ঠিক আছে, এ বি বৃত্তচাপের দৈর্ঘ্য আর একক ধরলাম। এবার আরেকটা বৃত্তচাপ নিয়েছি এ সি বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে এটা কি ধরবো আমি, এস একক। ঠিক আছে, তাহলে এবার দেখো এখন যখন এ বি বৃত্তচাপ ছিল, তার সম্মুখে যে কোণটা উৎপন্ন করেছে এ ও বি, সেটা কত হবে, 1 রেডিয়ান। তাহলে কি লিখতে পারি, অতএব এ ও বি সমান কত, 1 রেডিয়ান। আর কি হবে, এবং যেটা এখান থেকে এইটুকু করে যে কোণটা উৎপন্ন করেছে এ ও সি, এবং কোণ এ ও সি সমান কত হবে, তাহলে এটা কোণটা হবে থিটা। তো আমরা যেটা ছবিতে অঙ্কন করি সেটা উল্লেখ করে দিলাম। এরপর আমি অঙ্কে আসছি। এবার দেখো প্রমাণটা করছি। জানি যে কোনো একটা বৃত্তের, যেটা আমি এর আগে একটা প্রমাণ করলাম, যেটা সেখানে প্রয়োগ করেছিলাম, সেটা আবার বলছি। কোনো বৃত্তের বিভিন্ন বৃত্তচাপের দ্বারা বা বৃত্তচাপের গুলির দৈর্ঘ্যর অনুপাত, যে দৈর্ঘ্যের থাকে, বৃত্তচাপের যে দৈর্ঘ্য থাকে তার অনুপাত কি হয়, তার সম্মুখে মানে কি তার সামনে যে কোণটা উৎপন্ন করে সেই অনুপাতের সঙ্গে কি হয়, সমান হয়ে যায়। বোঝা গেল কি বললাম, মানে কি বলতে চাইছি, যে এখানে যে এবি বৃত্তচাপ ছিল তার সম্মুখে যে কোণটা উৎপন্ন করে তার সঙ্গে কি হয়ে যায়, সমান হয়ে যায় সেই অনুপাতটা।
তো এখানে কটা বৃত্তচাপ আছে, এখানে কটা দেখতে পাচ্ছি, এখানে দুটো বৃত্তচাপ আছে, তাই তো। তো সেই দুটো বৃত্তচাপে আমি কাজ করবো, একটা এবি বৃত্তচাপ পেয়েছি, একটা কি এসি বৃত্তচাপ। তো ওটা লিখবো যে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য বাই এসি বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে বললাম কি যে বিভিন্ন বৃত্তের, তাই তো, সরি বিভিন্ন বৃত্ত না, কোনো বৃত্তের বিভিন্ন বৃত্তচাপ, মানে বিভিন্ন বৃত্তচাপগুলির দৈর্ঘ্য, কোনো বৃত্তের বিভিন্ন বৃত্তচাপগুলির দৈর্ঘ্যর অনুপাত, বিভিন্ন বৃত্তচাপগুলির দৈর্ঘ্যের অনুপাত, যে অনুপাতটা পেলাম এটা বা এটা করলাম, এখানে দুটো বৃত্তচাপ পেয়েছি, তাই আমি এবি বৃত্তচাপের দৈর্ঘ্য লিখলাম বাই এসি বৃত্তচাপ, তাদের অনুপাতটা কি বললাম, তাদের সম্মুখে যে কোণটা উৎপন্ন করে। তো এবি বৃত্তচাপের সম্মুখে কি কোণ উৎপন্ন করেছে, এ ও বি, তাই তো, তাহলে কোণ হবে এ ও বি বাই, আর এসি বৃত্তচাপের কি কোণ উৎপন্ন করেছে, এ ও সি, তাহলে বাই হচ্ছে এ ও সি। এই তার সম্মুখে যে কোণটা মানে যে কোণগুলো হয় তাদের অনুপাতের সঙ্গে কী হবে, এটা সমান হয়ে যাবে, ঠিক আছে, যেটা বললাম সেটাই লিখলাম। তো বা তাহলে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য কত পেয়েছি, এবি বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে আর এসি বৃত্তচাপ হচ্ছে এস, আর ইউবি হচ্ছে 1 রেডিয়ান, আর এওসি কত পেয়েছি, থিটা। কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে এসের সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে কত হয়, এস, আর কত হবে 8 থিটা। এইখানে দেখো এসের সঙ্গে 1 গুণ করলে এস হলো, তাহলে এখানে সি মানে রেডিয়ান ছিল, তার মানে যে এখানে যে কোণটা উৎপন্ন করছে থিটা, সে থিটা কোণটা অবশ্যই কিন্তু হবে রেডিয়ানে হবে, তার মানে বৃত্তীয় মানে হবে। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা লাইন, যে এসের যে থিটার যে মানটা, থিটা কোণের যে মানগুলো হবে সেগুলো সবসময় কী হবে, বৃত্তীয় মানে হবে, মানে কিসে থাকবে, পায়ে থাকবে, পায়ে আকারে থাকবে, মানে পায়ে আকারে নিয়ে আসতেই হবে। থিটার মানটা এখানে সবসময় কিসে হবে, রেডিয়ানে হবে, বা বৃত্তীয় মানে আমাকে প্রকাশ করতে হবে। বোঝা গেছে? পরীক্ষায় কিন্তু এগুলো তোমাদের দিবে, শর্ট কোশ্চেনে থাকতে পারে যে এস সমান 8 থিটা হলে থিটার মানটি ষষ্ঠিক পদ্ধতি থাকে না বৃত্তীয় পদ্ধতি থাকে না দুটোতেই থাকে না কোনোটি নয়, তাহলে কোনটা অ্যান্সার হবে, তাহলে কিন্তু বৃত্তীয় পদ্ধতি হবে বা বৃত্তীয় মানে থাকে। ঠিক আছে, বোঝা গেল, এটা প্রমাণিত। তো এস আমরা প্রমাণ করে নিলাম যে এস সমান 8 থিটা। তো আমরা যতদূর পর্যন্ত করলাম এর মধ্যেই অঙ্কগুলো থাকবে, অঙ্কর এক্সারসাইজ যে অঙ্কগুলো আছে যেগুলো আমি বুঝিয়ে দিলাম এর মধ্যে তোমাদের অঙ্কগুলো থাকবে। সুতরাং অঙ্কগুলো পড়বা, দিয়ে দেখো, বোঝার চেষ্টা করো, অঙ্কগুলো সব অঙ্কই পারবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির ধারণা ছিল। এরপর আমরা কি করব, এক্সারসাইজের অঙ্কগুলো আসবো। ঠিক আছে, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে।